আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 24 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রিয় থেকে আজ রাত 4টায় ইন্ডিয়া নিয়ে যাবে। ওর অবস্থা ভালো না, বিগত 10 দিন একটা কথাও বলিনি। ডাক্তার বলেছে সার্ভাইভ করবে কিনা শিওর না। শ্রাবণ বলল, ভাবি আমি ক্ষমা চাইতে পারবো না আপনার কাছে, আমার কিছুই বলার নেই। রজনী বলল, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি শ্রাবণ ভাইয়া, আমার কোনো অভিযোগ নেই। শ্রাবণ বলল, আমার শেষ সময়টা শুনলে আমাকে ক্ষমা করতে পারবেন না আপনি। এই পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা আপনি আমায় করবেন। রজনী বলল, এই মুহূর্তে কিছুই শুনতে চাইছি না, চলুন প্রিয়তার কাছে। আপনার জন্য মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গিয়েছে। গাড়ি বের করে প্রান্তিক রজনী শ্রাবণ হসপিটালে গেল। কি আশ্চর্য ঘটনা, হসপিটালে শ্রাবণ পা রাখতেই প্রিয়তা বিড়বিড় করে কথা বলছে, হাত পা রেসপন্স করছে, চোখগুলো বুঝে আছে অথচ শ্রাবণের নাম ধরে ডাকছে। প্রিয়তার পাশে অন্ত বসে আছে। প্রিয়তা চোখ বুঝে অন্তর হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, শ্রাবণ তুমি এসেছো, আমাকে ছেড়ে যেও না তুমি প্লিজ শ্রাবণ। অন্তর কষ্ট হচ্ছে, সে যে এত বছর চুপে চুপে প্রিয়তাকে ভালোবেসেছে, কখনো প্রকাশ করেনি। সেই ভালোবাসা শ্রাবণের থেকেও কম ছিল না কোনো কিছুতে। অপ্রকাশিত ভালোবাসাগুলো বড়ই কঠিন আর যন্ত্রণাদায়ক। অন্ত প্রিয়তার হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যেতে দেবো না তোমাকে, কথা দিলাম। প্রিয়তা বিড়বিড় করছে, তারপর বলছে, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো শ্রাবণ, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসো। অন্ত মলিন মুখে বলল, তোমাকে সত্যিও নিজের চেয়ে বেশি ভালোবাসি প্রিয়তা, কিন্তু তোমাকে বোঝাতে পারিনি। চোখের সামনে শ্রাবণের সাথে এত ঘনিষ্ঠতায় বুকে চিনচিন ব্যথা হয়েছে, তবুও আমি চুপ থেকেছি, নীরবে সহ্য করেছি, আড়ালে চোখের পানি ফেলেছি, ওয়ালে নিজের মাথা ঠুকেছি, আম্মুর কোলে মাথা রেখে কেঁদেছি। কয়েকটা বছর আমি ভালো নেই, শুধু সৃষ্টিকর্তার কাছে চেয়েছি তোমাকে, আমার চাওয়া কবুল হয়েছে, তবুও আমি তোমাকে পাইনি। তুমি আমার কাছে আর তোমার মন শ্রাবণের কাছে। শ্রাবণ সত্যিই ভাগ্যবান। নিচে অ্যাম্বুলেন্স চলে এসেছে। অন্তর মা বাবা, প্রিয়তার মা বাবাও আছে হসপিটালে। সেই সময় প্রান্তিক আর রজনী উপস্থিত হয়। সবাই সবকিছু রেডি করছে। প্রিয়তার কেমন খিচুনি উঠে গিয়েছে। ইমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তারকে ডাকতে গেল। যাওয়ার সময় কেমন যেন মনে হলো সে শ্রাবণকে দেখছে। মুখে রুমাল বাঁধা। খুব একটা শিওর না। ব্যস্ত থাকায় দ্রুত ইমার্জেন্সি ওয়ার্ড থেকে ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার এসে একটা ইনজেকশন দিয়ে বলল, ওনাকে বাইরে নিয়ে যান এখনই। স্ট্রেচারে প্রিয়তাকে শুয়ে উপর থেকে নিচে নেওয়া হচ্ছে। প্রান্তিক শ্রাবণকে বলছে সে যেন দূর থেকে প্রিয়তাকে দেখে, কাছে যেন না যায়। হসপিটালে কেউ শ্রাবণকে সহ্য করতে পারবে না। ওয়াল ঘেসে দাঁড়িয়েছে শ্রাবণ। প্রিয়তাকে ওর সামনে দিয়ে নেওয়া হচ্ছে। প্রিয়তার ফুলের মতো মুখটা সেই ফুটন্ত ফুলের মতো নেই, শুকিয়ে গিয়েছে। একটা হাত হেলে পড়েছে বাইরে। সেই মেহেদি রাঙা হাতটাই এখনো লেখা শ্রাবণের বউ। শ্রাবণ দুই হাতে মুখ গুজে হু হু করে কেঁদে উঠে বলল, তুমি আমার বউ জান পাখি, তোমার জীবনটা আমি এলোমেলো করে দিলাম। তোমাকে দেওয়া ক্ষত কোনোদিনও মুছবে কিনা আমি জানি না, কিন্তু আমি যে তোমার আর প্রান্তিক ভাইয়ের ক্ষতি করেছি, সেই অপরাধ আমাকে ভালো থাকতে দেবে না। আর আমাদের দেখা হলো না প্রাণ পাখি, আমি ক্ষমা চাইতেও পারলাম না। আমি এই পৃথিবীতে থাকবো না, তুমি সেটাও জানতে পারবে না। এই বেইমানকে বেইমান ভাবে অন্তর সাথে ভালো থেকো। প্রিয়তা খানিকটা দূরে চলে গিয়েছে। শ্রাবণ দূর থেকে দাঁড়িয়ে দেখছে, নিজেকে বেশিক্ষণ সামলাতে পারলো না, ছুটে গেল প্রিয়তার কাছে। প্রিয়তার হাত ধরতে যেতে অন্তর শ্রাবণের বুকে ধাক্কা মেরে বলল, ওকে স্পর্শ করবি না তুই, ও আমার বউ, তোর পাপি হাতে ওকে স্পর্শ করে ওকে পাপি করবি না তুই। শ্রাবণ ভীষণ অবাক হলো অন্তর কথা শুনে। মাত্র একটা কবুল বলার সাথে অন্তর অধিকার এত বেড়ে গিয়েছে। শ্রাবণ সাহস পাচ্ছে না প্রিয়তাকে স্পর্শ করতে। শ্রাবণ অন্তর পা জড়িয়ে ধরে বলল, আমি তোর পায়ে ধরি ভাই, খুদার কসম আমি একবার ওকে ছুঁয়ে দেখে হারিয়ে যাব, একবার ওকে দেখতে দে, আমি ডাকলে ও উঠবে, ও উঠবেই। অন্ত বলল, প্লিজ শ্রাবণ, আমার ওয়াইফের অবস্থা ভালো না, এখন ওকে দেশের বাইরে নিতে হবে। এই মুহূর্তে তোর সস্তা নাটক দেখার সময় নেই। প্রিয়তার মনে যে ক্ষত তুই সৃষ্টি করেছিস, সেই ক্ষত ভুলিয়ে একদিন আমি ওকে একটা সুস্থ হৃদয় উপহার দিব, আই প্রমিস। তোর ভালোবাসায় ও আজ মৃত্যুর মুখে, আমার ভালোবাসা জীবন ফিরে পাবে। রজনী বলল, অন্ত ভাই আমার মনে হয় শ্রাবণ ভাইয়া পাশে থাকলে প্রিয়তা সুস্থ হয়ে যাবে। অন্ত বলল, প্লিজ ভাবি, এই রিকোয়েস্ট করবেন না, আমি পারবো না। মাঝে মাঝে নিজের ভালোবাসার জন্য স্বার্থপরও হতে হয়, আজ থেকে আমি না হয় স্বার্থপর হলাম। রজনী বলল, প্রিয়তাকে ভালো রাখার জন্য হলে অন্তত শ্রাবণ ভাইয়াকে দরকার। অন্ত বলল, আপনি শ্রাবণের হয়ে আর একটা কথাও বলবেন না। যদি আসল কথা বলি, প্রান্তিক ভাই কোথায় ভাবি? রজনী বলল, হসপিটালে আছে, গ্যাস নিচ্ছে। কি আসল কথা? অন্ত বলল, ভাই আমাকে নিষেধ করেছে বলতে, আমি বলবো না। ভাইয়ের যেহেতু গ্যাস নিতে হয়, বুকে ব্যথা হয়, এগুলো এমনি এমনি না। প্রিয়তাকে আমি সুস্থ বানিয়ে দেশে ফিরবো, আপনি এই শ্রাবণের থেকে জেনে নিবেন ভাইয়ের কি হয়েছে। বলে অন্ত প্রিয়তাকে নিয়ে চলে গেল। শ্রাবণ হসপিটালে হাঁটু গেড়ে বসে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, এই দেখাই শেষ দেখা আমাদের প্রিয়তা। আপন বলতে তুমিই ছিলে আমার, সেই তুমিও আজ অন্য কারো। কিছু মানুষের কপাল এত খারাপ হয় কেন বলতো? আমি জানি আমার প্রিয়তা ভালো নেই, আমার প্রিয়তা জানতেও পারলো না তাকে ছাড়া বিষণ্ণ জীবনে মৃত্যুর পথযাত্রী, তাকে ঠকানো প্রেমিক। যদি পরকালে কিছু হয় আমি শুদ্ধ হয়ে তোমার সামনে আসবো। অন্ত প্রিয়তাকে গাড়িতে উঠালো। নিচে অন্তর মা বাবা, প্রান্তিকের মা বাবা অপেক্ষা করছিল। ওরা এয়ারপোর্ট পর্যন্ত যাবে। শ্রাবণের চোখের সামনে তার প্রিয় মানুষটা চলে গেল। রজনী মাথার মধ্যে অন্তর কথাগুলো
শিরা উপশিরায় ছড়িয়ে গেল। সে শ্রাবণের সামনে বসে পড়লো, খুব চিন্তিত মুখে বলল, শ্রাবণ ভাইয়া ওনার কি হয়েছে, কি জানতে বললো অন্ত ভাইয়া? শ্রাবণ বলল, ভাবি অতিরিক্ত সিগারেটের প্রভাবে ভাইয়ের হৃদরোগ হয়েছে, ভাই ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার আমাকে রিপোর্ট দিয়ে বলেছিল ভাই যেন আর ভুলেও সিগারেট না খায়, টোটাল সিগারেট নিষিদ্ধ ভাইয়ের জন্য। যদি সিগারেটের মাত্রা বেড়ে যায় ভাইকে বাঁচানো যাবে না। কিন্তু আমি সেই রিপোর্টের ব্যাপারে আমি ভাইকে কিছুই বলিনি, বরং আরো সিগারেট খেতে দিয়েছি। এবার অ্যাক্সিডেন্টের পর পুনরায় রিপোর্ট করে ডাক্তার, অন্তকে সেই রিপোর্ট দেখে ডাক্তার বলে ভাইয়ের অবস্থা ভেতরে আর ভালো না, এটা দীর্ঘ 2 বছর বহন করছে ভাই। তখনই অন্ত বুঝে যায় যে আমি আগেই জানতাম সব। রজনীর ভেতরে কেমন জ্বলে পড়ে উঠলো, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে রজনীর। নিজের সমস্ত বল প্রয়োগ করে শ্রাবণের গালে এক নাগারে কতগুলো থাপ্পড় মেরে বলল, খুনি তুই একটা জানোয়ার, জানোয়ারের চেয়েও খারাপ তুই। যদি উনার কিছু হয় আমি নিজেও মরে যাব, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। শ্রাবণ বলল, ভাবি আমাকে যা শাস্তি দিবেন দিন, প্লিজ বাঁচিয়ে রাখবেন না। আপনার কান্না আমি সহ্য করতে পারছি না, এত খারাপ কাজ আমার হাতে কেন হলো ভাবি? রজনী হাউমাউ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে পড়েছে। শ্রাবণের দিকে তাকিয়ে বলল, উনি আমার প্রেম, আমার ভালোবাসা, আমি বেঁচে আছি ওনার জন্য। ওনার কিছু হলে আমার কি হবে? আপনি আমার সামনে থেকে চলে যান শ্রাবণ ভাইয়া, প্লিজ চলে যান, আপনাকে আমি সহ্য করতে পারছি না। এর মাঝে প্রান্তিকের গ্যাস নেওয়া শেষ, রজনীকে খুঁজছে চারিদিকে। হঠাৎ চোখ পড়লো রজনী হসপিটালের বারান্দায় বসে হাউমাউ করে কাঁদছে। দেখে প্রান্তিকের বক্ষস্থলে চিনচিন করে উঠলো। রজনীর চোখের পানি সে সহ্য করতে পারে না। প্রান্তিক খানিকটা দূরে দাঁড়িয়ে ডাকলো, রজনীগন্ধা। প্রান্তিকের কণ্ঠস্বর কানে যেতেই রজনী তুফানের গতিতে তাকালো। পরনে সাদা শার্ট, শার্টের 2টা বোতাম খোলা, বুকে গুটি কয়েক পশম দেখা যাচ্ছে, পরনে 3 কোয়ার্টার। শেষ রাতে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে হসপিটালের বারান্দায়, যাকে দেখলে রজনী হারিয়ে যায় ভালোবাসার অন্য জগতে। রজনী প্রান্তিককে দেখে উঠে ছুটে গিয়ে প্রান্তিককে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। প্রান্তিক হঠাৎ বুঝতে পারছে না এভাবে কাঁদছে কেন রজনী। প্রান্তিক রজনীকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, এখানে এসব করা যাবে না, চলো বেডরুমে। রজনী এসব কথায় পাত্তা না দিয়ে কেঁদেই যাচ্ছে। প্রান্তিক রজনীকে কোলে তুলে নিয়ে আসার সময় শ্রাবণের দিকে তাকিয়ে বলল, তোকে অনেক ভালোবাসি রে ভাই, আমি অনেক বেশি। যা কিছু হয়ে যাক না কেন তুই আমার ভাই। যা ডাক্তার দেখিয়ে আই, তোর ভাবির ছেলে মানুষই দেখ, এখন সিনেমার নায়কদের মতো কোলে নিতে হলো। শ্রাবণ অনুশোচনায় কিছুই বলতে পারছে না, মলিন মুখে প্রান্তিকের হাসি খুশি মুখের দিকে তাকালো। প্রান্তিক আবারও বলল, ডাক্তার দেখিয়ে বাসায় আয়। বাড়িতে এসে থমারে ফ্লোরে বসে আছে রজনী, খাটের সাথে পিঠ থেকে 2 হাঁটুর মাঝে গুজে নিশ্চুপ আছে। মস্তিষ্ক ক্রমশ ফাঁকা হয়ে আসছে তার। মস্তিষ্কে সারাক্ষণ প্রান্তিকের দুষ্টুমি, খুনসুটি, ভালোবাসার স্মৃতিগুলো ভেসে উঠছে। ক্ষণে ক্ষণে কান্না পাচ্ছে তার। হাঁটুর ভাঁজ থেকে মাথা তুললো, ঘরের চারিদিকে তাকালো। ওয়ার্ল্ডে কোল্ড ড্রিঙ্কস সাথে 3 কোয়ার্টার পরা সমুদ্র পাড়ে দাঁড়ানো প্রান্তিকের ছবি। এলোমেলো ছিল, অসম্ভব সুন্দর দেখাচ্ছে প্রান্তিককে। তার পাশে রজনী কাঁধে হাত রেখে রজনীর কানের কাছে কিছু বলছে প্রান্তিক। সেখানে দুজনেই হাসি মাখা ছবি। তার অন্য পাশে রজনীগন্ধার বাগানে রজনী ছুটেছে, প্রান্তিক পিছু পিছু ছুটেছে। সাডেন ক্লিক করা একটা ছবি, ছবিটা প্রকৃতির মতো সুন্দর। এই রুমের চারিদিকে শুধু প্রান্তিকের শরীরের গন্ধ। রজনী আবারও হু হু করে কেঁদে উঠলো, কান্নায় বুক ভেঙে চুরমার হয়ে আসছে তার। প্রান্তিকের কিছু হলে সে 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। রজনীর আঁকিপটে ভেসে উঠছে বিভিন্ন স্মৃতি। বিয়ের পর একটা দিন রজনীকে ছাড়া থাকেনি প্রান্তিক। যদি রজনী বাবার বাড়ি গিয়েছে, প্রান্তিকও সাথে গিয়েছে। রজনী যে কয়দিন থেকেছে প্রান্তিকও সেই কয়দিনও থেকেছে। রজনী কখনো রাগ করলে বলতো, তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমিয়ে আসে না রজনীগন্ধা। তুমি না হয় রোজ নিশীতে নিদ্রা হয়ে আমার চোখে নামো, আমার ঘুমের ওষুধ তুমি। এই মানুষটার পাগলামি হাজারো স্মৃতি, যাকে ছাড়া রজনীর এক একটা সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। রজনী কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ ওই মানুষটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর মতো করে কেউ আমাকে বোঝে না। আমার জ্বর হলে উন্মাদ হয়ে যায় ওই মানুষটা। আমার ক্ষুধা লাগলে সবার আগে আমাকে খাইয়ে দেয়। আমার ঘুম পেলে বিছানা ঠিক করে মাথায় হাত বুলিয়ে দেয়। আমার ফেলে রাখা পোশাক ধুয়ে দেয়। এক বিন্দু পরিমাণ কষ্ট আমাকে করতে দেয় না। যার ভালোবাসা আমি সুখ খুঁজে পাই, যে আমার জীবনে আসার পরে মনে হয়েছে ভালোবাসার চেয়ে সুখ শান্তি এই পৃথিবীতে আর কিছুই নেই। যে মানুষের চোখের চাহনি আমাকে পাগল করে দেয়, যে মানুষের উৎসতা আমাকে এলোমেলো করে দেয়, যে মানুষের স্পর্শ আমাকে অন্য কিছুর অনুভব করাই, যে মানুষের আদরে ডাক আমাকে অন্য কোনো পৃথিবীতে নিয়ে যায়, সেই মানুষকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? যদি আগে পরে যাওয়ার নিয়ম করবে, তাহলে কেন তার বাম পাজরের হাড় আমাকে তৈরি করলে? কেনই বা তার সময়ের আগে তাকে আমার থেকে নিয়ে যাবে? হয় আমাদের আয়ু সমান করে দাও, নয় ওর সাথে আমাকে নিয়ে যাও। তা না হলে অনিয়ম করে আমাকে ওর সাথে চলে যেতে হবে। আমি কল্পনাও করতে পারছি না আমি মাটির উপরে থাকবো আর ও নিচে থাকবে। যে মাটির গন্ধে আমি ওকে খুঁজে পাই, ও ছাড়া আমার কেউ নেই, কেউ না। রজনী কাঁদছে, মনের গহীন থেকে আল্লাহর কাছে প্রান্তিকের জন্য প্রার্থনা করছে, এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে যেন সে প্রান্তিককে ফিরে পায়। এমন সময় শীষ দিতে দিতে প্রান্তিক নিজের রুমে প্রবেশ করলো, হাতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল। রজনীকে অভাবে ফ্লোরে বসে থাকতে দেখে প্রান্তিকের 2 পা থমকে গেল। প্রান্তিক খুব মোলায়েম কণ্ঠে ডাকলো, রজনীগন্ধা। প্রান্তিকের কণ্ঠস্বর কর্ণ করে প্রবেশ করতে রজনী প্রান্তিকের দিকে তাকালো। চোখ দুটো কান্নার জন্য লাল রক্ত জবার মতো হয়ে আছে। প্রান্তিক খালি গায়ে শুধু একটা 3 কোয়ার্টার পরে দাঁড়িয়ে আছে। ফর্সা, আগে খোঁচা খোঁচা দাঁড়িয়ে যেন এক সুদর্শন যুবক। রজনীর পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হলো প্রান্তিক চৌধুরী। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ
প্রান্তিক চৌধুরী। তার মতো করে কেউ ভালোবাসতে পারে না, তার মতো করে কেউ ভালোবাসার মানুষের যত্ন নিতে জানে না। রজনী প্রান্তিকের দিকে তাকাতে যেন ভেতর থেকে আরো জোরে কান্না আসছে। রজনীর এই অবস্থা দেখে প্রান্তিকের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। সব ঝামেলা মিটে যাওয়ার পরেও কেন রজনী কাঁদছে? প্রান্তিক মলিন মুখে বলল, কি হয়েছে আমার রজনীগন্ধার? রজনী ছুটে এলো প্রান্তিকের কাছে। প্রান্তিকের উন্মুক্ত মুখে মুখ বুজে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লো। প্রান্তিক অবাক হয়ে গেল, এই কান্নার কারণ সে বুঝে উঠতে পারছে না। প্রান্তিক নিজে দুই কান ধরে বলল, এই যে দেখো, তাকাও আমার দিকে সুইটহার্ট, কোনো ভুল করলে আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না কি অন্যায় করেছি, কিভাবে আমার প্রাণটাকে আহত করেছি। আমার অজানা ভুলের জন্য আই এম রিয়েলি সরি। তুমি চাইলে আমি তোমার সামনে, সারা শহরের মানুষের সামনে কান ধরবো। রজনী আরো জোরে জোরে কেঁদে দিয়ে বলল, আপনাকে আমি ভালোবাসি প্রান্তিক চৌধুরী, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আপনি ছাড়া চারিদিকে শূন্য লাগে আমার। আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলেন আপনি? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন, তো সবাই অবশ্যই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।